ওকে। তো আমাদের আমরা আগের দিন হচ্ছে মেইনলি হলো অ্যাবডোমেন থেকে আমরা শর্ট কেসটা মেইনলি দেখছি, আর শর্ট কেস বই থেকে কিছু বেসিক জিনিস দেখছি। একটু যদি রিক্যাপিচুলেট করি, মেইনলি আমরা হচ্ছে পড়ছিলাম হলো এক্সামিনেশন, আর হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট কজ পড়তে হবে অ্যালাইন্ড শর্ট কেসের জন্য। যেমন হচ্ছে আম, কি কি কজোলজি আমরা পড়ছিলাম, যেমন হচ্ছে কজেস অফ হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, হেপাটোস্প্লিনোমেগালি, টেন্ডার হেপাটোমেগালি, কজেস অফ অ্যাসাইটিস। অ্যাসাইটিসটা আবার হচ্ছে ট্রানজুরেটিভ এক্সুডেটিভ এভাবে ভাগ করে বলতে হবে। এটা হচ্ছে মানে মেইনলি শর্ট কেস অ্যালাইন্ড কিছু আছে। আর আরেকটা জিনিস হচ্ছে স্প্লিন আর কিডনি কিভাবে ডিফারেন্সিয়েট করে, ওই জিনিসটা আমরা এই লং কেসটা পড়ার পর তারপর হচ্ছে আমরা দেখবো, সমস্যা নেই, আরেকবার একটু দেখবো যে স্প্লিন আর কিডনি মানে আমরা যদি একটা এনলার্জড মাস পাই লাইক লেফট সাইডে, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা কি স্প্লিনোমেগালি নাকি এটা এনলার্জ কিডনি, সেটা একটা জিনিস আছে। আর এছাড়া অ্যাবডোমেনে তেমন কিছু দরকার নাই। আর জন্ডিসটা হচ্ছে জেনারেল পার্ট থেকে একটু দেখতে হবে, এটা আগে বলছিলাম, ক্লাবিংটা দেখতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমাদের হলো লং কেস পড়তে হবে আজকে। আগের দিনই একটু আইডিয়া দিছিলাম আমি যে কিরকম ভাবে হচ্ছে জিনিসগুলো থাকে। তো মেইনলি আমি যেটা বলছিলাম যে হেপাটাইটিস আর সিএলডি এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, লং কেসের জন্য। তো আমাদের ফার্স্টে আমরা হেপাটাইটিস দিয়ে শুরু করি আজকে। হেপাটাইটিসে মেইনলি হচ্ছে পেশেন্টের, আমরা যেটা বললাম আগের দিনই, যে এখানে কিন্তু জেনারেল কিছু সিমটম থাকে লাইক লস অফ অ্যাপেটাইট, এই যে নওশিয়া, ভমিটিং, এগুলো থাকতে পারে। তার সাথে এই যে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য ইউরিন অ্যান্ড আই, তার সাথে পেইন এন্ড ডিসকমফোর্ট থাকতে পারে আপার ইয়েতে। আচ্ছা, এখানে ফিভারটা মিস করছে, ফিভার থাকতে পারে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যদি জিজ্ঞেস করে যে অ্যাকিউট হেপাটাইটিস কি কি কারণে হয়, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে নাম্বার ওয়ান ভাইরাস, যেটা হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বলি আমরা। নাম্বার টু হচ্ছে ড্রাগ পয়জনিং আছে কয়েকটা, যেমন হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট হেপাটাইটিস করার পিছনে ড্রাগ হচ্ছে প্যারাসিটামল মেইন। এমবিবিএস লেভেলে প্যারাসিটামলটাই লাগবে। আহ, এছাড়া আমরা জানি সাপোজ যেমন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কার্বামাজেপিন, ফিনাইটোইন, ওগুলা হচ্ছে হেপাটাইটিস করে। তারপর হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যেগুলো মেইনলি রিফাম্পিসিন আর পাইরাজিনামাইড, এই দুইটা হচ্ছে হেপাটাইটিস করে, কিন্তু ওগুলা সাধারণত অ্যাকিউট কেস না, কারণ পেশেন্ট একটা দুইটা করে খাচ্ছে এরকম লং টাইম ধরে, ওটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস করে। সো অ্যাকিউট হেপাটাইটিসের পিছনে মেইনলি প্যারাসিটামল পয়জনিংটাই মেইন আর কি। মোর দ্যান 20 ট্যাবলেট অথবা মোর দ্যান 10 গ্রাম অফ প্যারাসিটামল ইনজেকশন করলে হচ্ছে মেইনলি হেপাটোটক্সিসিটি ডেভেলপ করে, এটা আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে যেটা বললাম, নাম্বার ওয়ান কজ হচ্ছে ভাইরাল, নাম্বার টু কজ হচ্ছে ড্রাগস, নাম্বার থ্রি হচ্ছে উইলসন ডিজিজ, নাম্বার ফোর হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস। এই চারটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসের কজ। এখন আমাদের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস কোন কোন ভাইরাস করে এটা মনে রাখতে হবে। আমরা জানি যে হেপাটোট্রপিক ভাইরাসের মধ্যে, হেপাটাইটিস ভাইরাসের মধ্যে এ আর ই, এই দুইটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস করে। এখন এটার সাথে বিও কিন্তু আসবে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের মধ্যে, কারণ হেপাটাইটিস বি বোথ অ্যাকিউট এন্ড ক্রনিক দুইটাই করে। সো এই কারণে অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, এই তিনটা ভাইরাস হচ্ছে রেসপন্সিবল ফর অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, আমরা এটাতে ডিটেলসে যাব পরে। এখানে আমাদের পেশেন্টের প্রেজেন্ট ইলনেস ইলাবোরেট করব, ঠিক আছে, বাট আমাদের হচ্ছে এখানে হলো ইয়ে করতে হবে পেশেন্টের, এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে পেশেন্ট কোনো ড্রাগস নিচ্ছে কিনা, ইনজেকশনের হিস্ট্রি, ইনফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, আইভি ড্রাগ অ্যাবিউজ, সেক্সুয়াল এক্সপোজার, এগুলা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ হচ্ছে যে পেশেন্টের এই জিনিসগুলো থেকে আমরা অনেক কিছু রিলেট করতে পারবো। যেমন আমরা যদি বলি হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি এর মোস্ট কমন মোড অফ ট্রান্সমিশন কি, সেটা কিন্তু আমরা মানে কিছু হলে ব্লাডের কথা বলি, কিন্তু আসলে না, 90% ক্ষেত্রে মোস্ট কমন রুট হচ্ছে ভার্টিক্যাল রুট। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে হচ্ছে মোস্ট কমন রুট হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজ, মানে যেসব অ্যাবিউজ, কিন্তু মানে যারা হচ্ছে ইন্টারভেনাস ড্রাগ নেয় কিন্তু তাদের হচ্ছে নিডেল স্টেরিলাইজ করা নাই, মিউচুয়ালি ড্রাগ নিচ্ছে, তাদের একজন থেকে আরেকজনের মধ্যে হচ্ছে হেপাটাইটিস সি ট্রান্সমিটেড হতে পারে। সো এই হিস্ট্রি গুলো ইম্পর্টেন্ট। আর ড্রাগের কথা তো বললাম যে এটা কি আসলে ভাইরাল কজ নাকি ড্রাগ ইনডিউসড,
ঠিক আছে, এগুলোর জন্য আমাদের এইটা হচ্ছে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। আর ব্লাড ট্রান্সফিউশন তো ব্লাড বর্ন, যেহেতু এগুলো হেপাটাইটিস বি সি ডি এই তিনটা হচ্ছে ব্লাড বর্ন, আর এ আর ই এই দুইটা হচ্ছে ফিকো ওরাল রুটে স্প্রেড হয়। ট্রাভেলিং হিস্ট্রি এইটাও রিলেটেড টু সেক্সুয়াল এক্সপোজার আর কি, এগুলো রিলেটেড টু ক্রনিক গুলো, ক্রনিক হেপাটাইটিস। তারপর পাস্ট ইলনেস, এই যে এটা হচ্ছে পাস্ট ইলনেস কেন, কারণ হচ্ছে সাপোজ সিকেডি পেশেন্ট কি ডায়ালাইসিস নেয়, তো যে ডায়ালাইসিস নেয় তার ক্ষেত্রে আমরা একটা ইন্টারভেনাস একটা মানে ইন্টারভেনশন করতেছি, সো এই ক্ষেত্রে হচ্ছে ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। পার্সোনাল হিস্ট্রি, এখানে আমাদের অ্যালকোহলিজমটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে হলো অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে একটা, যেটা ক্রনিক হেপাটাইটিস করে, তো সেটা কিনা এটা একটা বোঝার জন্য। ফ্যামিলি হিস্ট্রি হেপাটাইটিসের ক্ষেত্রে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু শুধুমাত্র প্যারেন্টস আর সিবলিংস না, এখানে স্পাউসের হিস্ট্রিটাও নিতে হবে। তারপরে হচ্ছে আচ্ছা ড্রাগ, ঠিক আছে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি ফিমেলের জন্য, এনিওয়ে এগুলা হচ্ছে আমরা যেটা নর্মালি হেপাটাইটিসের ক্ষেত্রে কিছুই আসলে পাওয়া যায় না জন্ডিস ছাড়া, আর টেন্ডারনেস মাঝে মাঝে আপার অ্যাবডোমেনে পাওয়া যেতে পারে, এছাড়া তেমন কিছু ইম্পর্টেন্ট না। আর হেপাটোমেগালিটাই মেইনলি এখানে ইম্পর্টেন্ট, টেন্ডার হেপাটোমেগালি। আমরা আগের দিন পড়ছিলাম যে টেন্ডার হেপাটোমেগালির কজ কি, নাম্বার 1 অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, নাম্বার 2 হেপাটিক অ্যাবসেস। ঠিক আছে, সো এখানে হচ্ছে এই যে এইভাবে করে লিখতে হবে বা বলতে হবে, এই যে লিভার ইজ পালপেবল সামথিং সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন অবভিয়াসলি, আচ্ছা ওটা দেখে না, টুয়ার্ডস দ্য রাইট আইলিয়াক ফোসা। হ্যাঁ, আর হচ্ছে মার্জিন শার্প, এগুলো এরকমই থাকে, মানে সফট ইনকনসিস্টেন্সি যাই হোক। আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা মেনশন করতে হবে, যে এটা হচ্ছে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইনে। হেপাটিক ব্রুইড থাকে কিনা, হেপাটাইটিসে হেপাটিক ব্রুইড থাকবে না, সো এটা নেগেটিভ। তাহলে আমাদের এখানে আমরা ডিডি কি কি রাখতে পারি, আমরা সিম্পল ডিডি রাখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক অ্যাবসেস, যদি পেশেন্টের ফিভার এস্টাবলিশ করতে পারো, পেইনটা ভালো মতো এস্টাবলিশ করতে পারো, হেপাটিক অ্যাবসেস রাখতে পারো। ওয়েলস ডিজিজ যদি রাখো তাহলে এটার ব্যাপারে একটু ডিটেলস পড়তে হবে, হ্যাঁ, লেপ্টোস্পাইরোসিস বলে ওটাকে। আচ্ছা, ওয়াই নট অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু ইচিং থাকে, পেশেন্টের এত ইচিং থাকে যে বডিতে স্ক্র্যাচ মার্ক থাকে, এবং এখানে স্টুল ডিসকালারেশন হয়, এইগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার, মানে ডার্ক ইউরিন পেইল স্টুল, এটা থাকে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে, সেজন্য এটা অবস্ট্রাকটিভ জন্ডিস না অবভিয়াসলি। আর হিমোলাইটিক জন্ডিসে কি থাকে, শুধু জন্ডিস না, হিমোলাইটিক জন্ডিসে কিন্তু অ্যানিমিয়া আর স্প্লিনোমেগালি এই দুইটা জিনিস থাকে, মানে অ্যানিমিয়া জন্ডিস স্প্লিনোমেগালি তিনটার একটা ট্রায়াড থাকবে, সো এই কারণে হিমোলাইটিক জন্ডিস না, এভাবে করে আমরা এটা ইজিলি এক্সক্লুড করতে পারবো। এখন এটার ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন কি কি করব, তো ইনভেস্টিগেশন আমরা সিবিসি করলে যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে ডাব্লিউবিসি কমে যাবে। লিউকোপেনিয়া, আমরা জানি যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, আর সিবিসি তে হচ্ছে আমাদের ভাইরালের ক্ষেত্রে লিউকোপেনিয়া, মানে ডাব্লিউবিসি কমে যাবে। উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, রিলেটিভ লিম্ফোসাইটোসিস মানে কিন্তু লিম্ফোসাইট বাড়ানা, রিলেটিভ লিম্ফোসাইটোসিস মানে তার নিউট্রোফিল এত পরিমাণ কমে যাওয়া যে তার লিম্ফোসাইটটা পার্সেন্টেজ বেড়ে যাওয়া। লাইক লিম্ফোসাইটের নরমালি আমরা জানি ইয়াতে কমপ্লিট ব্লাড পিকচারে লিম্ফোসাইট থাকে হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে 20 to 30%, বা 20 to 25%, এক এক জায়গায় এক একটা লেখা থাকে, বাট আমাদের এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা অলমোস্ট 40%-এর কাছাকাছি চলে যাবে। তারপরে এলএফটি করব, এলএফটির মধ্যে সেরাম বিলিরুবিন হাই, এখানে একটা কথা বলে রাখি যে হেপাটাইটিস ইজ আ হেপাটোসেলুলার জন্ডিস, সো হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আমরা জানি বোথ কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন রেইজ হয়, আর যদি এটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস হতো তাহলে শুধু আনকনজুগেটেডটা রেইজ হতো, আর অবস্ট্রাকটিভ জন্ডিস হলে শুধু কনজুগেটেডটা রেইজ হবে। তারপরে এসজিপিটি এসজিওটি বা যেটাকে এএলটি আর এএসটি বলে, তো এই এনজাইম গুলো হচ্ছে যে কোনো হেপাটাইটিসেই বাড়বে, তবে এখানে মনে রাখতে হবে যে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে মেইনলি এএলটিটা বাড়বে, এইটাই হচ্ছে হাই পাবো। এই এএসটির চেয়ে এএলটিটা হচ্ছে মোর স্পেসিফিক, আর এএলপি মেবি হাই, তবে এটা খুব সিগনিফিকেন্ট না, কারণ এএলপিটা হচ্ছে মেইনলি কোলেস্টেটিক হেপাটাইটিস বা অবস্ট্রাকটিভ হেপাটাইটিসের ক্ষেত্রে এএলপিটা সিগনিফিকেন্ট।
তারপরে পিটি প্রলং হয়। আর একটা আছে গামা জিটি, গামা জিটিও মানে এখানে হচ্ছে অলমোস্ট হালকা একটু রেজ হতে পারে, তবে গামা জিটিটা মেইনলি অ্যালকোহলিক লিভার ডিজিজ আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ওগুলোর ক্ষেত্রে মেইনলি পারবে, এখানে এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে এখানে হলো ভাইরাল মার্কার। আচ্ছা, ভাইরাল মার্কার নিয়ে একটা বড় সড়ো ডিসকাশন করতে হবে। ভাইরাল মার্কার নিয়ে আমরা এটাতে আসি তাহলে। ভাইরাল মার্কারের মধ্যে ফার্স্ট অফ অল আমরা হেপাটাইটিস এ আর ই এর জন্য হচ্ছে জাস্ট সিম্পলি অ্যান্টি এইচএভি অথবা অ্যান্টি এইচইভি ইমিউনোগ্লোবুলিন এম করব। এটাই ইন্ডিকেট করে হচ্ছে অ্যাকিউট ইনফেকশন। এটার ক্ষেত্রে কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি নাই, এটা শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন এম করব আমরা, কারণ এটা অ্যাকিউট হেপাটাইটিস করে, এটা ক্রনিক করে না। আর অ্যান্টি এইচসিভি হচ্ছে জাস্ট হেপাটাইটিস সি টাকে এক্সক্লুড করার জন্য। হেপাটাইটিস সি আগেই বলে দিছি যে হেপাটাইটিস সি ডাজন্ট কজ অ্যাকিউট হেপাটাইটিস, সো এটা জাস্ট আমরা ওটা এক্সক্লুড করার জন্য করব। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কি কি মার্কার আমরা করব, তো এটা আমি একটু সুন্দর করে বলি তোমাদেরকে। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এইচবিএসএজি, এইচবিইএজি, অ্যান্টি কোর অ্যান্টিবডি, এটার আবার দুইটা আছে, একটা হচ্ছে আইজিজি আর একটা হচ্ছে আইজিএম। আর হচ্ছে আমরা হলো হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এটা করব। এই যে আচ্ছা এইখানে লেখা আছে, এই যে এইচবিএসএজি, এইচবিএজি, অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন, অ্যান্টি হেপাটাইটিস বি সি, আর হচ্ছে এই যে এটা। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে এইচবিএসএজিটা এটা কিন্তু ইনকিউবেশন পিরিয়ড থেকেই পজিটিভ থাকে, মানে অনেক আর্লি অ্যাপিয়ার করে, অনেক আর্লি অ্যাপিয়ার করে, এবং এটা মোটামুটি 5 মান্থ, এখানে লিখছে ডেভিডসনে 6 মান্থ লেখা আছে, তো এটা মোটামুটি 6 মান্থ পর্যন্ত পারসিস্ট করে। এখন এরপরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে অ্যান্টি, আচ্ছা এটা কি লিখে দিতে হবে? না দিলি ওটা না দিলে আসবে তো। আচ্ছা, এইটা যেটা মানে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি, এই জিনিসটা হচ্ছে যখন হলো মানে ব্লাডে অ্যাপিয়ার করবে, তখন আমরা বুঝতে পারবো যে পেশেন্ট হচ্ছে ইমিউনাইজড। সো এইটা কখন ব্লাডে অ্যাপিয়ার করবে? এইটা ব্লাডে অ্যাপিয়ার করবে হচ্ছে পেশেন্টের ইনফেকশন যখন ভালো হয়ে যাবে, অথবা যারা হচ্ছে ভ্যাকসিনেশন নিবে তাদের ক্ষেত্রে হচ্ছে এইটা পজিটিভ পাবো, অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। অর্থাৎ এই যে সারফেস অ্যান্টিজেন এটারই অ্যান্টিবডি হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে যে এটা সাপোজ 6 মাস পর্যন্ত থাকলো, তারপরে গিয়ে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে ব্লাডে, এরকম কিন্তু না। এটা হচ্ছে কিউর হলে তখন অ্যাপিয়ার করবে। তাহলে এই যে মাঝখানের পিরিয়ড, তখন কোনটা পজিটিভ পাবো আমরা? এই পিরিয়ডটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। তখন আমরা যেটা পজিটিভ পাবো এটা হচ্ছে অ্যান্টি এইচবিসি, মানে কোর ইমিউনোগ্লোবুলিন এম। এটা ইন্ডিকেট করে অ্যাকিউট ইনফেকশন। সো অ্যাকিউট ইনফেকশনের জন্য স্পেসিফিক কোনটা, কোন ভাইরাল মার্কার? তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস বি কোর ইমিউনোগ্লোবুলিন এম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে হেপাটাইটিস বি ইএজি, যেটা এনভেলপ, এটা ইন্ডিকেট করে অ্যাক্টিভ রেপ্লিকেশন। এবং এটাও যদি হচ্ছে 6 মাসের বেশি পারসিস্ট করে তাহলে ক্রনিক ইনফেকশন বোঝা যাবে, কারণ এটা রেপ্লিকেশন ইন্ডিকেট করতেছে, কারণ 6 মাস পরেও যদি রেপ্লিকেশন হতে থাকে তাহলে এটা ক্রনিক ইনফেকশন ইন্ডিকেট করবে। আর এটারই হচ্ছে যদি আমরা বলি যে লাইক এইটা মানে অ্যান্টি হেপাটাইটিস ই অ্যান্টিবডি, যেটা এটা হচ্ছে এই এনভেলপের অ্যান্টিবডি। এই এনভেলপের অ্যান্টিবডি অনেকের ক্ষেত্রে মানে এটা হলো হয়ে যায়, এটাকে কি বলে, মানে এটা হলো প্রিকোর মিউটেশন যদি হয়, মানে অনেক আর্লি মিউটেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে এইসব পেশেন্টের অ্যাক্টিভ রেপ্লিকেশন থাকে বাট এইটা পজিটিভ থাকে, এটা নেগেটিভ থাকে। অর্থাৎ অ্যান্টিজেন নেগেটিভ বাট অ্যান্টিবডি পজিটিভ, এই পেশেন্ট গুলোকে বলা হয় প্রিকোর মিউটেন্ট হেপাটাইটিস। ঠিক আছে, যাই হোক ওইটা তেমন তোমাদের লেভেলে দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে এইটা অ্যান্টি কোর অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন জি,
এইটা কখন থাকবে? এইটা থাকবে হচ্ছে, এটাও হলো যখন হলো পেশেন্ট কিউর হয়ে যাবে, ইমিউনাইজড হয়ে যাবে, তখনই হবে। কিন্তু মনে রাখতে হবে, আমরা একটু আগে যে সারফেস অ্যান্টিবডিটা পড়লাম সেটা হচ্ছে ভ্যাকসিনেশনে পজিটিভ থাকবে, কিন্তু এইটা ভ্যাকসিনেশনে পজিটিভ থাকবে না। এটা যদি কারো পজিটিভ থাকে সেটা ইন্ডিকেট করে তার একবার হেপাটাইটিস হয়েছিল এবং এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, এই ডিসকাশন গুলো তোমাদের আসলে তেমন দরকার নাই। আসলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস থেকে যেটুকু জানতে হবে এটাই, যে এখানে যতটুকু লেখা আছে এইটুকু পড়লেই চলবে তোমাদের। যে এইচবিএস-এজি এইটাকে বললাম স্পেসিফিক কোর অ্যান্টিবডি, আর এইচবিইএজি অ্যাক্টিভ রেপ্লিকেশন ইন্ডিকেট করে। মোটামুটি এটা জানলেই চলবে। আর হচ্ছে যেটা হলো হেপাটাইটিস বি ডিএনএ। এখন কোশ্চেনটা হচ্ছে সবার আগে কোনটা ব্লাডে অ্যাপিয়ার করে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ডিএনএ কিন্তু সবার আগে অ্যাপিয়ার করে। এখানে একটা কথা বলে রাখি, হেপাটোট্রপিক ভাইরাস গুলোর মধ্যে কেবলমাত্র হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস। বাকি যে চারটা আছে অর্থাৎ এ, সি, ডি, ই, ওই চারটাই কিন্তু হচ্ছে আরএনএ ভাইরাস। অনেকে হচ্ছে হেপাটাইটিস ডি কে দিয়ে কনফিউজ করে, কিন্তু কনফিউজ করার দরকার নেই, হেপাটাইটিস বি শুধুমাত্র ডিএনএ ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি হলো মনে রাখতে হবে আমাদের। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অ্যাকিউট হেপাটাইটিসের কজ গুলো আমরা বললাম যে কি কি কারণে হয়। ঠিক আছে, এটা দেখে নিও। ক্রনিক হেপাটাইটিস এটা আমরা বলে ফেলছি যে সাথে সাথে যে কি কি হয়। ভাইরাস কজিং হেপাটাইটিস এটা আগের দিনই বলছিলাম যে হেপাটাইটিস ভাইরাস আর তার সাথে এই ভাইরাস গুলো থাকবে মেনলি, এটা আমরা জানি। সো আচ্ছা, এইসব হিস্ট্রি এগুলা এটা জানো সবাই। আচ্ছা, কমপ্লিকেশনস, হ্যাঁ, কমপ্লিকেশনস কি কি হতে পারে? তো মনে রাখতে হবে 90 থেকে 95% পেশেন্টই হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের পরে স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। বাকি যে 5 থেকে 10% আছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হয়। তো কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা হতে পারে অ্যাকিউট ফালমিনেটিং হেপাটাইটিস, মানে খুব সিভিয়ার একটা হেপাটিক ফেইলিয়ার হবে। নাম্বার 2, রিল্যাপসিং হেপাটাইটিস। এটা মানে হচ্ছে যে তার দেখা গেল ভালো হয়ে গেছে, আবার অনেকদিন পরে আবার রিল্যাপস করলো। এটা হচ্ছে রিল্যাপসিং হেপাটাইটিস। যেমন তোমরা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে জানো যে এন্টেরিক ফিভারে হচ্ছে পেশেন্টের গল ব্লাডারে হচ্ছে টাইফয়েডের যে স্যালমোনেলা টাইফি এটা হচ্ছে স্টোর থাকে, তারপরে আবার এটা রিল্যাপস করতে পারে। ম্যালেরিয়া আবার রিল্যাপস করতে পারে। তো ওরকম এখানে হেপাটাইটিস রিল্যাপস করতে পারে। কোলেস্টেটিক হেপাটাইটিস মানে এখান থেকে মেইনলি জন্ডিস হয়ে যায়, অবস্ট্রাকটিভ টাইপের। সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয়, কোলেস্টেটিক হেপাটাইটিস। তারপরে হচ্ছে পোস্ট হেপাটিক সিনড্রোম, বেশি একটা ইম্পর্টেন্ট না, এই যে এটা ইম্পর্টেন্ট, সিএলডি হতে পারে, এখান থেকে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সেইখান থেকেই হচ্ছে সিরোসিস হয়ে আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা হয়। আর আদার্স এগুলো একটু জাস্ট তোমরা দেখে রাখতে পারো, এগুলো ভাইভাতে বা লং কেসে বলার দরকার নাই, রিটেনে আসলে লিখবা আর কি। তাহলে ভাইরাল হেপাটাইটিসের, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ট্রিটমেন্ট কি? জাস্ট সিম্পটোমেটিক এন্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর কিছু না। বেড রেস্ট নিবে, নর্মাল ডায়েটও চেঞ্জ করার দরকার নাই, সাপোর্টিভ এন্ড সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, এটাই, আর কিছু না। যেমন সাপোজ আমরা হচ্ছে যদি তার ফিভার থাকে বা পেইন বেশি থাকে, প্যারাসিটামল দিব, এই ধরনের। যদিও প্যারাসিটামল আবার হেপাটোটক্সিক, বাট এখানে রিস্ক বেনিফিট কনসিডার করে আমাদের চিন্তা করে দিতে হবে আর কি। আর এইসব তো অবভিয়াসলি দেওয়া যাবে না, কারণ কি সিডেটিভ যদি আমরা দেই, যে কেউ বলতেছে আমার ঘুম হচ্ছে না, পেশেন্টকে তুমি সিডেটিভ দিলা, বাট দেওয়া যাবে না, কারণ সিডেটিভ দিলে হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে। ঠিক আছে, এই জন্য দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এখান থেকে প্রোগনোসিস কিরকম হয়। প্রোগনোসিস বেসিক্যালি, আচ্ছা এটা অলরেডি বলে ফেলছি, এই যে 90 to 95% কেসে কি হয়, আর বাকিদের হচ্ছে যে সিএলডি ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে, কোনটা কিভাবে হয় এটা আমরা মোটামুটি জানি। এবং ভাইরাস গুলো নিয়ে ডিসকাশন অলরেডি কিছুটা আমরা করছি, ওইটুকু জানলেই চলবে, এখানে অনেক ডিটেলস লিখছে, এত দরকার নাই। আচ্ছা, এখানে যেহেতু একটু রিলিভেন্ট সেজন্য বলে রাখা ভালো যে ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট কি? তো সেই ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু, যে আগের দিন বলছিলাম ল্যামিভুডিন, জিরোভুডিন ওগুলো দেয়। তবে ডেভিডসনে দেখলাম যে রিসেন্ট যে ডেভিডসন ওটার মধ্যে দেয়া আছে যে এন্টেকাভির আর টেনোফোভির, এই দুইটা হচ্ছে ফার্স্ট চয়েস। তো তোমরা এই দুইটাই বলবা, যেহেতু নতুন ডেভিডসন এটাই আছে, এন্টেকাভির আর টেনোফোভির, এটা হচ্ছে ফার্স্ট চয়েস। এবং টেনোফোবির আবার কিন্তু একটা সমস্যা আছে, এটা আবার নেফ্রোটক্সিক, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে, বাট যাই হোক ওটা লাগবে না এখানে। আহ, এগুলাই মেইনলি হচ্ছে ট্রিটমেন্ট দেয়।
আচ্ছা, হেপাটাইটিস ডি, সি এগুলো দরকার নাই তেমন একটা। ওয়েলস ডিজিজ আসলে এমবিবিএস লেভেলে দরকার নেই। ফাইন, আমরা সিএলডি তে চলে আসি। হেপাটাইটিস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, না থাকলে আমরা সিএলডি শুরু করি। তো সিএলডি তে মেইনলি পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে? সোয়েলিং অফ দি অ্যাবডোমেন। কারণ কি, পেশেন্টের হচ্ছে স্প্লিনোমেগালি হয় এবং অ্যাসাইটিস হয়, এবং যেহেতু এত কিছু পেটের মধ্যে থাকে এই জন্য অ্যাবডোমিনাল একটা ডিসকমফোর্ট এন্ড সেন্স অফ হেভিনেস থাকবে। অবভিয়াসলি স্ক্যান্টি মিকচুরেশন হবে, কারণ বডিতে সব ফ্লুইড স্টোরেজ হতে থাকে, এই জন্য স্ক্যান্টি মিকচুরেশন। এবং এগুলা কিছু জেনারেল সিমটমস, যাই হোক। আহ, তারপরে এখানে পেশেন্টের পাস্ট ইলনেসটা ইম্পর্টেন্ট, যে পাস্ট ইলনেসে সে একটা জন্ডিসের হিস্ট্রি থাকবে। তারপরে হচ্ছে লাইক যদি হেপাটাইটিস থেকে তারপর সিএলডি ডেভেলপ করে, যেটা আমরা একটু আগে দেখছি কমপ্লিকেশন হিসাবে, তাহলে তার একটা জন্ডিসের হিস্ট্রি থাকবে, অথবা কোনো হার্বাল মেডিসিন খাইছিল এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। তো এই ধরনের কোন একটা হিস্ট্রি থাকবে। তারপরে এখান থেকে আমাদের এই জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং গুলা খুবই ইম্পর্টেন্ট সিএলডি পেশেন্টের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে এই যে হেপাটিক ফেসিস, মানে তার ফেসটা একটা ক্যারেক্টারিস্টিক্যালি হেপাটিক, মানে কিছু ফিচার নিয়ে থাকবে। পিঞ্চড ফেস, সানকেন আইস, চোখগুলো গর্তের মধ্যে থাকবে। হলো টেম্পোরাল ফোসা, মানে এই দুই সাইডে হচ্ছে টেম্পোরাল এরিয়াতে হলো হয়ে থাকবে। পিঞ্চড আপ নোজ, মেলার প্রমিনেন্স। তারপরে মাডি কমপ্লেকশন অফ দ্য স্কিন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইকটেরিক কনজাংক্টিভা থাকতে পারে, মাইল্ড ইকটেরিক থাকতে পারে, বাট ওটা এত ইম্পর্টেন্ট না। জেনারেলাইজড পিগমেন্টেশন থাকবে, এটা কিন্তু সিএলডি এর একটা স্টিগমাটা। পিগমেন্টেশন, ডুপুইট্রেন্স কন্ট্রাকচার, পামার ইরাইদেমা, এগুলো আমরা পাবো। স্পাইডার এনজিওমা, তারপরে এই যে ইডিমা থাকবে, সারা শরীরেই থাকে। সো পিটিং পেডাল ইডিমা, পায়ে আমরা হচ্ছে পিটিং না নন পিটিং কোন টাইপের হবে, এখানে পিটিং হবে, কারণ ট্রানজুরেটিভ কজ, ফ্লুইড আসতেছে, হ্যাঁ। তারপরে ক্লাবিং থাকবে, লিউকোনাইকিয়া থাকবে, আমরা ফিঙ্গারে এই জিনিসগুলো দেখতে, পামার ইরাইদেমা, ডুপুইট্রেন্স কন্ট্রাকচার থাকতে পারে। তারপরে চেস্টে মেল পেশেন্টে গাইনিকোমেশিয়া থাকবে। এই গাইনিকোমেশিয়া কেন থাকে? কারণ হচ্ছে লাইক ছেলেদের বডিতে যে ইস্ট্রোজেনটা থাকে এটা হচ্ছে লিভারে মেটাবোলাইজ হয়। সো যখন তার লিভার নষ্ট হয়ে যাবে তখন ইস্ট্রোজেনটা মেটাবোলাইজ হবে না, যার জন্য বডি থেকে ইস্ট্রোজেন এক্সক্রিটেড হবে না, এবং ইস্ট্রোজেন গ্র্যাজুয়ালি ডিপোজিটেড হয়ে সেকেন্ডারি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অথবা ব্রেস্ট ডেভেলপমেন্ট, যেটা এটা ডেভেলপ করে, এই যে গাইনিকোমেশিয়া। তারপরে আচ্ছা, ফ্ল্যাপিং ট্রেমর অ্যাবসেন্ট লিখছে। ফ্ল্যাপিং ট্রেমর প্রেজেন্ট হবে যদি হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের ফ্ল্যাপিং ট্রেমরটা আমরা প্রেজেন্ট পাবো, এছাড়া নর্মাল সিএলডি পেশেন্টে থাকবে না। সো এখানে অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা ইম্পর্টেন্ট, যে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, ফ্ল্যাঙ্ক ফুল, আম্বিলিকাস ইভার্টেড মানে আউটওয়ার্ডস প্রোট্রুডেড, ভিজিবল সুপারফিশিয়াল ভেইন থাকবে। আর এগুলো ইম্পর্টেন্ট না। এখানে স্প্লিনোমেগালি থাকবে, যেটা বললাম। সো স্প্লিন পালপেবল something centimeter from the left costal margin towards the right iliac fossa, যেটা আমরা জানি, এবং নন টেন্ডার, অবভিয়াসলি এখানে টেন্ডার হওয়ার কিছু নাই। ফ্লুইড থ্রিল বা শিফটিং ডালনেস পজিটিভ থাকবে, সেটা আমরা লিখবো আর কি। আচ্ছা, তারপরে এখানে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন যদি ডায়াগনোসিস আমরা বলতে হবে, কিন্তু মানে মাই ডায়াগনোসিস ইজ সিরোসিস অফ লিভার, শুধু এইটুকু বলা যাবে না, উইথ পোর্টাল হাইপারটেনশন, কারণ স্প্লিনোমেগালি এসআইটিস ডেভেলপ করছে, এটা শুধুমাত্র পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করলে তখন এটা হবে। সো আদার কি কি এসআইটিস এর কজ থাকতে পারে? ওই যে এসআইটিস এর কজ গুলো আমরা যে ছকটা করছি আগের দিন, ওইটার থেকে কয়েকটা ডিডি তোমরা লিখে দিবে, এবং এগুলো ইজিলি এক্সক্লুড করা যায়। যেমন ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি থাকলে কোনো একটা নোডিউল থাকতে পারে, প্যারাআয়োটিক লিম্ফ নোড এনলার্জ থাকতে পারে, ওয়েট লসের হিস্ট্রি থাকবে, সো এটা হবে না। লিম্ফোমাতেও লিম্ফ্যাডিনোপ্যাথি থাকবে, এটা হবে না। টিউবারকিউলাস পেরিটোনাইটিস হলে টিবির কিছু হিস্ট্রি থাকবে, লাইক তোমরা জানো ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকে, তারপরে ওই যে কফ টফ থাকবে, ওগুলা কিছু নাই এখানে, হ্যাঁ। এগুলো ইজিলি এক্সক্লুড করা যায়, সো এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই। নেফ্রোটিক সিনড্রোম, এটা চাইল্ডে কমন, এবং এটা এটা এখানে একদমই ইরিলেভেন্ট, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে এখানে ইনভেস্টিগেশন ফাইন্ডিং গুলো একটু ইম্পর্টেন্ট আছে। ইনভেস্টিগেশন ফাইন্ডিং গুলো কি, সেটা হচ্ছে আমরা হলো ফার্স্টে এলএফটি করবো। এলএফটি তে আমরা কিন্তু এখানে একটা এক্সট্রা ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে টোটাল প্রোটিন উইথ অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও। এখানে টোটাল প্রোটিন অবভিয়াসলি ডিক্রিজড হবে,
তারপরে হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করব, যেখানে আমাদের লিভারটা স্মল শ্রাঙ্কেন পাবো এবং তার সাথে স্প্লিনোমেগালি, অ্যাসাইটিস, ডাইলেটেড পোর্টাল ভেইন, এগুলো সবগুলো থাকবে। ভাইরাল মার্কার যেটা বলছিলাম, যে আমাদের এখানে ভাইরাল মার্কার এই যে অ্যান্টি এইচবিসি ইমিউনোগ্লোবুলিন জি, যেটা যেটা ইন্ডিকেট করে তার হচ্ছে আগে ইনফেকশন হয়ে ভালো হয়ে গেছে, সেরকম কিছু একটা থাকবে, অথবা কোনো না কোনো একটা পজিটিভ পাবা তুমি, যেটা একদিকে ইন্ডিকেট করবে আমরা হচ্ছে আগে যেভাবে করছিলাম ওভাবে। প্রোক্টোস্কোপি করব হিমোরয়েডের জন্য। সো হিমোরয়েড পোর্টাল হাইপারটেনশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে এই কারণে। তারপর এন্ডোস্কোপি ইসোফেজিয়াল ভ্যারিসেস দেখার জন্য। ইসোফেজিয়াল ভ্যারিসেস হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। ইসোফেজিয়াল ভ্যারিসেস যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করে কি প্রোপানল দিয়ে। নরমালি যদি নন ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস থাকে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করে দিয়ে প্রোপানল দিয়ে, বিটা ব্লকার। আর যদি ব্লিডিং থাকে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আইভি টার্লিপ্রেসিন দেয়। টার্লিপ্রেসিন দিয়ে তারপরে হচ্ছে আমাদের হলো ফার্দার ম্যানেজমেন্টের জন্য আমাদের অনেক ক্ষেত্রে ব্যান্ড লাইগেশন বা এই ধরনের কোনো, এটা সার্জারির মধ্যে পড়ে, কোনো ধরনের ট্রিটমেন্ট করতে হবে। দেন লিভার বায়োপসি ইজ কনফার্মেটরি এই ক্ষেত্রে, অবভিয়াসলি লিভার বায়োপসি কনফার্মেটরি। আর অন্যান্য কজগুলোর জন্য আমরা কিছু জিনিস করব, যেমন হিমোক্রোমাটোসিসের জন্য আয়রন, মানে আয়রন প্রোফাইল পুরাটা করতে হবে। তারপরে পিবিসির জন্য আমা, অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টিবডি পিবিসির জন্য। উইলসন হলে সেরাম কপার, ইউরিনারি কপার, অ্যাকচুয়ালি এটাই করে, ইউরিনারি কপার ফর 24 আওয়ার্স বা 24 আওয়ার্স ইউরিন স্যাম্পলের মধ্যে আমরা কপার মেজার করব। তারপরে আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন করব, এই আর কি, মানে যেগুলো রিলিভেন্ট আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে সিভিয়ারিটি দেখার জন্য আমাদের মেইনলি হচ্ছে সেরাম অ্যালবুমিন, অ্যালবুমিনের কি অবস্থা, অ্যালবুমিন কমে যাবে, তারপর পিটি প্রলংড কিনা, ক্রিয়েটিনিন বেশি কিনা, এগুলো হচ্ছে নেগেটিভ প্রগনোস্টিক ফ্যাক্টর। তারপরে আচ্ছা, সিএলডি তে এটা বাই ডেফিনেশন, মানে হোয়াট ডু ইউ মিন বাই সিএলডি, এটা যদি জিজ্ঞাসা করে, সিএলডি কিন্তু 6 মান্থ অর লঙ্গার। আর এটার সাথে সিকেডি কে কনফিউজ করো না, সিকেডির ক্ষেত্রে 6 উইকস, ঠিক আছে? সিকেডি হচ্ছে 6 উইকস আর সিএলডি হচ্ছে 6 মান্থ, এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। তো আমরা এই ডেফিনেশনটা একদমই ডেভিডসন থেকে নেওয়া, এক্স্যাক্টলি এটাই বলবা যে ডিস্ট্রাকশন অফ লিভার সেল, ডিস্ট্রকশন অফ নরমাল লিভার আর্কিটেকচার, নোডিউলার রিজেনারেশন, এই ধরনের জিনিসগুলো থাকবে আর কি। আচ্ছা, তারপরে কজেস এর মধ্যে আসি আমরা। তো কজ মনে রাখতে হবে, এখানে হচ্ছে আমাদের হলো ভাইরাল হেপাটাইটিস অবভিয়াসলি নাম্বার 1, অ্যালকোহল, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপরে এই যে ইনভেস্টিগেশন যেগুলোর জন্য করছি আমরা, লাইক অটো ইমিউন ডিজিজ কিছু আছে, পিবিসি, পিএসসি, তারপরে এই যে বার্চিয়ারি, উইলসন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, হিমোক্রোমাটোসিস, এই জিনিসগুলো মেইন হচ্ছে সিএলডি করে। এবং সব থেকে কমনেস্ট কিন্তু ওই যে উপরের তিনটা ভাইরাল ইনফেকশন, মনে রাখতে হবে ক্রনিক গুলা, মানে হেপাটাইটিস বিসি, এখানে কিন্তু এ আর ই আসবে না। তারপরে হচ্ছে অ্যালকোহল, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এগুলো। এই যে স্টিগমাটা আগের দিনই আমরা ডিটেলস বলছিলাম, আজকে আর বলার দরকার নাই। সো স্টিগমাটা গুলা ভালো করে পড়বা, স্টিগমাটা গুলো কিন্তু জিজ্ঞেস করবে, যার লং টেস্ট করবে তাকে স্টিগমাটা ডেফিনেটলি জিজ্ঞেস করবে। আচ্ছা, কাইসার প্লেশার লিঙ্ক এটা দরকার নেই। সাইন্স অফ ডিকম্পেনসেটেড সিরোসিস, এইটা হচ্ছে মেইনলি হলো রিটেনে বা ভাইভাতে আসতে পারে, এটা এখানে তেমন একটা ধরে না। অ্যাসাইটিস, ইনক্রিজিং জন্ডিস, হেপাটিক এনকেফালোপ্যাথি, পোর্টাল হাইপারটেনশন, ভ্যারিসিয়াল ব্লিডিং, কোর্সেনিং লিভার ফাংশন, এগুলো হচ্ছে ইন্ডিকেট করে ডিকম্পেনসেটেড সিরোসিস। আচ্ছা, তাহলে সিএলডি থেকে কমপ্লিকেশন কি? ফার্স্টেই আসবে পোর্টাল হাইপারটেনশন উইথ রাপচার অফ ইসোফেজিয়াল ভ্যারিসেস। তো ইসোফেজিয়াল ভ্যারিসেস যদি রাপচার হয় তাহলে হেমাটেমেসিস এবং মেলেনা হবে পেশেন্টের। সো এটা একদম সব থেকে ইম্পর্টেন্ট। পোর্টোসিস্টেমিক এনকেফালোপ্যাথি বা হেপাটিক এনকেফালোপ্যাথি বলবো তাহলে সহজ হবে। হেপাটোরেনাল সিনড্রোম, হেপাটোপালমোনারি সিনড্রোম, হেপাটোমা থেকে লিডিং টু হেপাটোসেলুলার কার্সিনোমা। আর এছাড়া স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এখানে যেহেতু অ্যাসাইটিক ফ্লুইড জমা হয়ে আছে, ইট ইজ আ ভেরি গুড সাইট ফর ইনফেকশন। ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর আবার দিছে। চাইল্ড বার্থ ক্লাসিফিকেশনটা তোমরা জাস্ট প্যারামিটার গুলো দেখতে পারো, খুব একটা আমরা আসতে দেখি না এগুলো পরীক্ষা রিটেনে বা কোথাও। তো মেইনলি মনে রাখতে হবে দুইটা হচ্ছে সিমটম রিলেটেড, অর্থাৎ এনকেফালোপ্যাথি, অ্যাসাইটিস, এই দুইটা হচ্ছে সিমটম রিলেটেড।
আর এই তিনটা হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন রিলেটেড, অর্থাৎ বিলিরুবিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন এগুলো। তো এসবিপির ক্ষেত্রে মনে রাখতে হবে যে মোস্ট কমন অর্গানিজম গুলা কোনটা, সেটা হচ্ছে মেইনলি গাটের অর্গানিজম গুলো, অর্থাৎ ইকোলাই, ক্লেপশিয়েলা, এন্টেরোকক্কাস, নিউমোকক্কাস, এইসব এই গাটে যেগুলো থাকে এগুলোই হচ্ছে মেইন। এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাসাইটিক ফ্লুইড আমরা হচ্ছে কালচার অনেক সময় করে, বাট মেইনলি অ্যাসাইটিক ফ্লুইড ড্র করলেই দেখা যাবে যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো আমরা, এবং কালচার করলে অবভিয়াসলি অর্গানিজম আইসোলেট মানে করবো। তো এখানে মেইনলি ইম্পেরিক্যাল ট্রিটমেন্ট শুরু করতে হবে, অর্থাৎ আমরা যদি নিউট্রোফিল বেশি দেখি সাথে সাথে আমরা ট্রিটমেন্ট শুরু করে দেবো, আমরা ওই কালচারের জন্য ওয়েট করে কালচার স্পেসিফিক করার কোনো দরকার নেই। কি দিব আমরা, এটা হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, অর্থাৎ সেফোট্যাক্সিন বা সেফট্রাক্সন, এগুলা হচ্ছে ফার্স্ট চয়েস এসবিপির ক্ষেত্রে। হেপাটোরেনাল সিনড্রোম মানে যার এই সিএলডি পেশেন্ট যার হচ্ছে রেনাল ফেইলিয়ার ডেভেলপ করে। তো এখানে হেপাটোরেনাল সিনড্রোম দুই ধরনের হয়। তো মনে রাখতে হবে যে টাইপ 1 যে হেপাটোরেনাল সিনড্রোমটা, এখানে হচ্ছে কয়েকটা ফিচার একত্রে অ্যারাইজ করে, যেমন তার অলিগুরিয়াটা প্রোগ্রেসিভ থাকবে, অর্থাৎ গ্র্যাজুয়ালি দেখা যাবে তার ইউরিনের অ্যামাউন্ট কমে যাবে এবং বডিতে ক্রিয়েটিনিন বাড়তে থাকবে। এটা হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে। আর এটার প্রগনোসিসও পুয়ার, মানে এটা এটা খুব খারাপ আর কি। হ্যাঁ, আর টাইপ 2 টা হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস এর ক্ষেত্রে হয়, কিছুটা মডারেট এন্ড স্টেবল ইনক্রিজ করে ক্রিয়েটিনিন এবং এটার প্রগনোসিসটা ভালো। মেকানিজম অফ হেপাটোরেনাল সিনড্রোম দরকার নাই। সো হেপাটোরেনাল সিনড্রোমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, নরমালি আমরা সিএলডি এর ক্ষেত্রে আমরা তো ডায়োরেটিক দেই, বাট এইখানে আমাদের ডায়োরেটিকটা স্টপ করতে হবে কারণ এটা রেনাল সমস্যা করতেছে, ঠিক আছে। সো এইখানে আমাদের হচ্ছে হাইপোভলিউমিয়া অ্যালবুমিন দিয়ে কারেক্ট করতে হবে, পেশেন্টকে অ্যালবুমিন দিতে হবে এই ক্ষেত্রে। তো অ্যালবুমিন অনেক সময় কস্টলি, তাই আবার পুর পেশেন্টদের জন্য অল্টারনেটিভ কিছু চিন্তা করে, যেমন টার্লিপ্রিসিন, সেগুলো একটা অল্টারনেটিভ। এই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন করে ফেলাটাই হচ্ছে বেস্ট অপশন। হেপাটো পালমোনারি সিনড্রোম খুব একটা পরীক্ষায় ধরে না, এটা তেমন একটা দরকার নাই। আচ্ছা, এইটা দ্য সাইটস অফ পোর্টো পালমোনারি অ্যানাস্টোমোসিস, এই সাইট গুলোর নামগুলো মনে রাখবা, এটা কিন্তু রিটেনেও আসে এবং অনেক সময় ভাইভাতে ধরতে পারে। তো এটা তোমরা হচ্ছে অ্যানাটমিতেই পড়ছো যে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, লোয়ার এন্ড অফ রেকটাম অ্যানাল ক্যানেল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, জাস্ট ডিটেইলস পড়ার দরকার নেই, জাস্ট হেডিংটা পড়বা। বেয়ার এরিয়া অফ দ্য লিভার, রেট্রোপেরিটোনিয়াল সাইট আর লিগামেন্টাম ভেলোসাম, এগুলো হচ্ছে মেইন। স্পাইডার অ্যাঞ্জিওমা, এগুলো জাস্ট হলো কিরকম জিনিসটা থাকে, লাইক স্পাইডার যেরকম থাকে যে এরকম একটা গোল থাকে, চারপাশে কিছু একটা রেডিয়েট করতে থাকে, ওই রকমই হচ্ছে ক্যাপিলারি গুলো স্পাইডারের লেগের মতো রেডিয়েট করবে, এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স দিবে হচ্ছে এই স্পাইডার অ্যাঞ্জিওমাতে। এবং কমন সাইট হচ্ছে কোন জায়গাগুলো, যেমন নেক, ফেস, চেস্ট, ডরসাম, এই জায়গাগুলো হচ্ছে মেইনলি কমন। তো এইগুলাই আমরা দেখবো, এত ডিটেলস পড়ার দরকার নাই। ভেনাস স্টার্স ইম্পর্টেন্ট না। পামার ইরাইদেমা সিম্পল জিনিস, যে হাতের পামটা যেটা থাকবে এটা লাল হয়ে যায়, এগুলো দরকার নাই। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনটা কোনটা। 2, 7, 9, 10 একদম মুখস্থ রাখতে হবে এটা, ঠিক আছে। 2, 7, 9, 10 এই চারটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এটা নিয়ে এখানে কেন কথা বলতেছে, কারণ হচ্ছে আমাদের লিভার হচ্ছে মেইনলি ভিটামিন স্টোরেজ করে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12 আর হচ্ছে ভিটামিন কে, এই চারটা ভিটামিনকে লিভার স্টোরেজ করে। সো যখনই লিভার আমাদের মানে সিরোসিস হবে, তখন কি হবে, পেশেন্টের ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি যখন হবে, তখন এই ক্লটিং ফ্যাক্টর গুলা সিনথেসিস হতে পারবে না বডিতে, এটা হচ্ছে মানে তখন সমস্যাগুলো যেগুলো হয় নেক্সট। এবং এই কারণেই প্রথ্রম্বিন টাইম বা ব্লিডিং টাইম প্রলং হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর বা অ্যাস্টেরেক্সিস। এটা তোমরা আসলে একটা ভিডিও দেখে নিও, ফ্ল্যাপিং ট্রেমরটা কিরকম থাকে, হাতগুলা কিরকম করে, মানে পেশেন্টকে আমরা বলবো যে চাচা আপনি হাতগুলা সামনের দিকে সোজা রাখেন, মানে হাতগুলা সে যখন এক্সটেন্ড করবে সোজা সামনের দিকে, তখন মানে হাততালি দেওয়ার মতো, তখন হচ্ছে হাতের একটা অ্যাবনরমাল মুভমেন্ট হয়, ওইটাই হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর। এবং এটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রেই হয়, এটাই মেইন আর কি। আচ্ছা, ফিটোর হেপাটিকাস, এটা হচ্ছে ব্রেথে আমরা একটা ব্যাড স্মেল পাবো, এটা কিসের জন্য হয়, মারক্যাপটোপিউরিন, ওই লেখে না, এই যে মিথাইল মারক্যাপটন,
মার্কেপ্টোপিউরিন বা মিথাইল মার্কেপ্টেন, এটার কারণে হচ্ছে মেইনলি হলো এই ফাউল স্মেল ইন দা ব্রেথ, এটাকে বলা হয় ফিটোর হেপাটিকাস। তারপরে ব্যাড ব্রেথ, এই যে হ্যালিটোসিস যেটা আমরা বললাম। ডুপুইট্রেন্স কন্ট্রাকচার একটা স্পেশাল টাইপের কন্ট্রাকচার, এটা জাস্ট ছবি দেখে নিও, লাগবে না। ফাইন, এগুলো আর কিছু দরকার নাই। এই যে ফালমিনেটিং হেপাটিক ফেইলিয়ারের কথা এখানে বলা আছে, যে মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, প্যারাসিটামল টক্সিসিটি, এগুলো থেকে অ্যারাইজ করে। খুবই সিভিয়ার লেভেলের একটা এনকেফালোপ্যাথি ডেভেলপ করে সাডেনলি, অ্যাকিউট লিভার ফেইলিয়ারও বলে এটাকে। সো এটাই মেইন এখানে। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া কি জিনিস, এটা হচ্ছে তাকে আমরা কিছু একটা লিখতে বলবো বা আঁকতে বলবো, সাধারণত একটা স্টার আঁকতে বলে। তো স্টারের ড্রয়িংটা কি একটু কমপ্লেক্স একটা ড্রয়িং, লাইক এরকম স্টার আঁকতে হবে। এখন এইসব পেশেন্টের ক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে অনেক সময় সে এরকম এরকম মানে কিছু একটা আঁকতেছে, বাট আলটিমেটলি সে মানে তার আমরা যেটা চাচ্ছি সেরকম কিছু আঁকতে পারবে না। এই জন্য হচ্ছে এটা হলো কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া বলে। তারপরে হচ্ছে এসআইটিস রিলেটেড ডিসকাশন, আমরা আগের দিন শর্ট কেসেই আমরা কিন্তু ডিসকাস করে ফেলছিলাম, যে এই যে অ্যাবডোমিনাল ডিসটেনশনের কজ, কিভাবে এসআইটিস আমরা দেখাবো, এগুলো সবগুলো পড়ছি। কজেস গুলো এই আব্দুল্লাহর মতো করে বলবা না তোমরা, দয়া করে হচ্ছে ট্রান্সুলেটিভ এক্সুলেটিভ ভাগ করে বলবা, ওইভাবেই শুনতে চাই। এই যে এইখানে যেভাবে দেওয়া আছে, এই যে এইটা এই কজ হলো যেটা ইম্পর্টেন্ট। আবার হেপাটোমেগালি উইথ অ্যাসাইটিস দরকার নাই, স্প্লিনোমেগালি উইথ অ্যাসাইটিস এর কজগুলো পড়বা। যে এবার বলতে পারে আচ্ছা এখানে তুমি স্প্লিনোমেগালি অ্যাসাইটিস পাইছো, সো তোমার মানে অ্যাকচুয়ালি তুমি যেটা অ্যানসার দিবা সেটার বেসিসেই হচ্ছে আসলে ফার্দার নেক্সট কোশ্চেন আসবে। যেমন হচ্ছে লাইক যেমন হচ্ছে আমরা আমাদের তো বলতে পারে যে আচ্ছা তুমি এটা কেন বললা যে সিরোসিস উইথ, তো তুমি বললা যে স্প্লিনোমেগালি উইথ অ্যাসাইটিস আছে এখানে। সো তখন তোমাকে বলতে পারছে স্প্লিনোমেগালি উইথ অ্যাসাইটিস আর কি কি ডিসিজে হতে পারে। তো সেটা হচ্ছে যেমন এসএলই, লিম্ফোমা, লিউকেমিয়া, এগুলো কয়েকটা কজ করে রাখবা এবং সেগুলো এক্সক্লুড করতে পারবা, সমস্যা নেই। আর এই যে অ্যাসাইটিক ফ্লুইডের কালার দেখে কিন্তু আমরা বুঝবো যে এটা কি। যেমন হিমোরেজিক যদি হয় মানে ব্লাড আসে অ্যাসাইটিক ফ্লুইডে, তাহলে এটা ট্রমাটিক বা ম্যালিগনেন্সি, এই দুইটা হচ্ছে সবচেয়ে কমন। হ্যাঁ, এই গাইনির গুলো এত বলার দরকার নাই। তারপরে স্প্র কালার যদি হয় তাহলে এটা টিউবারকুলার ইন্ডিকেট করে। তারপর যদি হচ্ছে ক্লাউডি হয় তাহলে এটা পায়োজেনিক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন। কাইলাস হলে এটা হচ্ছে ফাইলেরিয়াসিস মেইনলি কমনলি ইন্ডিকেট করে। তো এইটার কালারের বেস করে কিন্তু আমরা হচ্ছে বুঝবো যে কি। সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন টু ডিটেক্ট অ্যাসাইটিস অবভিয়াসলি আল্ট্রাসোনোগ্রাম, কারণ হচ্ছে আমাদের অ্যাসাইটিস সবসময় যে শিফটিং ডালনেস, ফ্লুইড ফ্রিল এগুলো থাকবে সেটা না। সেটা থাকবে সাধারণত 500 ml এর বেশি ফ্লুইড জমা হলে, কিন্তু যদি 200 এর চেয়েও কম ফ্লুইড জমা হয় তাহলে সেটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আমাদের হচ্ছে ডিটেক্ট করা সম্ভব। এবং অ্যাসাইটিস এর ইনভেস্টিগেশন ওই আগে আমরা যেগুলো করছি ওই ধরনেরই সিমটোমেটিক যেগুলো যেগুলো যেভাবে থাকে, অ্যাসাইটিক ফ্লুইডটা নিয়ে একটু ইলাবোরেটলি বলতে হবে যে ট্রান্সুডেটিভ হলে কি, এক্সুডেটিভ হলে কি, প্রোটিনের উপর বেস করে। আর যেটা কালার বা সাইটোলজির কথা বললাম ওটা ওইভাবে করে হচ্ছে ইয়ে হবে। আচ্ছা, স্যাক তোমাদের দরকার নাই, যে হাই স্যাক আর লো স্যাক কোন জিনিসটাকে বলে। হ্যাঁ, এই যে এইটা কিন্তু রিটেনে আসে পরীক্ষায়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাসাইটিস ইন কেস অফ সিরোসিস অফ লিভার, স্প্ল্যানকিক ভ্যাসোডাইলেটেশন, এটা হচ্ছে নাম্বার 1, এটাই মেইন কজ, ঠিক আছে। আর আদার গুলো একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট না। এবং অ্যাসাইটিস ট্রিটমেন্ট করব কিভাবে, সো অবভিয়াসলি যদি আচ্ছা একটা কথা, সিএলডির ক্ষেত্রে যখন তোমরা লং কেসের ট্রিটমেন্ট লিখবা খাতার মধ্যে তখন কিন্তু এইভাবে করে আলাদা আলাদা করে লিখতে হবে, লাইক জেনারেল ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ অ্যাসাইটিস, ট্রিটমেন্ট অফ পোর্টাল হাইপারটেনশন, হ্যাঁ, বা ভেরিসিয়াল ব্লিডিং যদি তার থাকে, মানে যেটা যেভাবে ট্রিটমেন্ট। সো অ্যাসাইটিস এর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কিভাবে করব, আমরা মেইন হচ্ছে এখানে সোডিয়াম এন্ড ওয়াটার রেস্ট্রিকশন, কারণ তার বডিতে অলরেডি পানি বেশি আছে, তুমি যদি আরো পানি দাও তাহলে মানে এটা সমস্যা হবে। সো ওয়াটার রেস্ট্রিকশন, তাকে বলতে হবে কম কম পানি খেতে, কম কম লবণ খেতে। এটা হচ্ছে এখানে হলো মানে কি পয়েন্ট। হ্যাঁ, তারপরে যদি অ্যাবাভ এগুলাতে রেসপন্স না করে তখন আমরা যাব ডায়োরেটিক্সে। এবং আমি আগের দিন বলছিলাম যে এখানে হচ্ছে চয়েস হচ্ছে স্পাইরোনোল্যাকটন। ডায়োরেটিকের মধ্যে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট অথবা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক যেটা, সেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটন, এটাই এখানে চয়েস।
স্পাইরোনেফ্রিন রেসপন্স না করলে আমাদের ফ্লুসেমাইড দিতে হবে, তার সাথে হাইপোক্যালেমিয়াটাকে কাউন্টার করার জন্য পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হয়, বাট ফার্স্ট চয়েস হচ্ছে স্পাইরোনোল্যাকটোন। আচ্ছা, তারপরে কিছু পেশেন্ট আছে এরপরেও রেসপন্স করে না, তখন ওই যে অ্যালবুমিন দিতে হবে, যেটা বলছিলাম। যেমন কুর্বিটোলাতে এরকম পেশেন্ট আমরা অনেক পাইছিলাম আগে, যে অ্যালবুমিন দিতে হতো। তারপর প্যারাসিন্থেসিস, এটা হচ্ছে কি অ্যাসাইটিক ফ্লুইড ড্র করতে হবে, এটা তোমরা ইন্টার্নি অবস্থায় নিজেরাও করবা, খুবই ইজি প্রসেস, ঠিক আছে। প্যারাসিন্থেসিস করে মানে অ্যাসাইটিক ফ্লুইডটা ড্র করে ফেলে। তারপর হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্যারাসিন্থেসিস আমরা ডেইলি 1 লিটারের চেয়ে বেশি আসলে রিমুভ করি না। আর আদার মুড এগুলো জাস্ট খালি নামগুলা পড়ে রাখবা, কি কি অপারেশন আছে, যেমন লাভিন শান্ট, তারপর হচ্ছে টিপস, ট্রান্সজুগুলার ইনফ্রাহেপাটিক পোর্টোসিস্টেম এক্সটেনশন, এটা জুগুলার ভেইনের সাথে, ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে শান্টিং করা হয়। আর সবকিছু ফেল হলে তো লিভার ট্রান্সপ্লান্টেশন লাস্ট অপশন, এগুলো জাস্ট নাম পড়লেই চলবে। আচ্ছা, এগুলো দরকার নেই। লিভার অ্যাবসেস পরীক্ষায় সাধারণত আসবে না, পিবিসি এগুলো দরকার নেই। হেমোটোসিস, আচ্ছা এখন পর্যন্ত যেগুলা হচ্ছে আমরা ডিসকাস করলাম, এইসব কোনোটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তুমি জিজ্ঞাসা করতে পারো চাইলে। স্যার, স্যার এই যে একটা প্রসিজার নাম হলো টিআইপিএসএস, এটা কি হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট করে নাকি সার্জন? টিআইপিএসএস এটা হচ্ছে সার্জন করে। আর টিপস স্যার যেটা, হচ্ছে হ্যাঁ। একটা হচ্ছে যে প্যারিসিয়াল ব্লিডিং প্রিভেন্ট করে, মানে প্যারিসিয়াল ব্লিডিং এর মেডিকেশন হিসেবে বিটা ব্লকারের সাথে আরেকটা ড্রাগ ইউজ করা হয়, টার টারডিপ্রেসিন মনে হয়। হ্যাঁ, তো এটা কি স্যার ব্লাড ভেসেল কন্ট্রাকশন করে, যার জন্য হচ্ছে ব্লিডিং টা স্টপ হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এটার মাধ্যমে ব্লিডিংটা হচ্ছে ইয়ে করে। বিটা ব্লকার কেন দিচ্ছি এটা কি তোমরা জানো? মানে বিটা ব্লকার এর ফাংশনটা কি এখানে? হার্টের কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ করবে, হ্যাঁ, আর কার্ডিয়াক কি হতে আউটপুট পারে, আর ডিক্রিজ করবে, যার জন্য ভেসেলের উপরে কি হতে পারে? এটা রেনিন রিলিজ করে, যেটা না, অ্যানজিওটেনসিন সিম্পলি 2 হচ্ছে কে। বিটা বিটা রিসেপ্টর ব্লাড ভেসেলে যেটা করে এটা হচ্ছে বিটা রিসেপ্টর ভ্যাসো ডাইলেটেশন করে, তো এটাও কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশন বিটা প্রকার, ঠিক আছে। আবার এখানে মনে রাখতে হবে যে যদি অ্যাজমাটিক পেশেন্ট হয় তাহলে আবার আমাদের কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার গুলো চুজ করতে হবে। কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার কি কি আছে, যেমন হচ্ছে অ্যাটেনোলল, বিসোপ্রোলল, ওগুলা হচ্ছে কার্ডিও সিলেক্টিভ, তবে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে প্রোপানলল এখানে। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা একটু ইয়াটা দেখি, মানে পিইউডিটা একটু দেখি। এটা ইউজুয়ালি আসে না পরীক্ষায়, তবে তারপরেও যদি ইন কেস কখনো একদমই পেশেন্ট না পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে পিইউডি দিয়ে দিতে পারে। পেপটিক আলসার ডিজিজ, তো পেপটিক আলসার ডিজিজে পেশেন্টের কি থাকবে, মেইন হচ্ছে পেইন ইন দা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এই যে হার্ট বার্ন, নৌশিয়া, এগুলো হচ্ছে মেইন আর কি। তবে পেশেন্টের ভমিটিং হিস্ট্রি সাধারণত থাকে না। এবং এখানে মনে রাখতে হবে যে একটা হলো গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো কোনটার ক্ষেত্রে কোনটা হয়, মানে গ্যাস্ট্রিক আলসারটা হচ্ছে অ্যাগ্রেভেটেড ইন ফুল স্টোমাক এন্ড রিলিভড অন স্টারভেশন। আর এইটা যেটা ডিউডেনাল আলসার সেটা হচ্ছে মেইনলি অ্যাগ্রেভেটেড ইন এমটি স্টোমাক এন্ড রিলিভড বাই ফুড। উল্টা কিন্তু দুটা, হ্যাঁ, এটা সার্জারিতেও তোমরা করবা। তো ওইটা হচ্ছে পেশেন্টের হলো, এবং রিলিফ অবভিয়াসলি অ্যান্টাসিড, ওমেপ্রাজল এগুলোর দিয়ে রিলিফ হবে। সো এখানে আমাদের কোনো এক্সামিনেশন ফাইন্ডিং আসলে কিছু নাই, হ্যাঁ, তেমন কিছু নাই, জাস্ট এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা একটু টেন্ডার থাকতে পারে, এটাই আর কিছু না। এবং এইখানে ডিডি কি কি হবে, এপিগ্যাস্ট্রিক রিজিয়নের আশেপাশের গুলাই ডিডি হবে, মানে কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, জার্ড হতে পারে, এগুলো। তো কনফার্মেটরি টেস্ট কিন্তু এটা মনে রাখতে হবে, এন্ডোস্কোপি অফ দি আপার জিআইটি, আপার জিআই এন্ডোস্কোপি বলে ওইটাই। আর যদি অনেক ক্রনিক পেশেন্ট হয়, বারবার হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরির স্ক্রিনিং করতে পারি। হেলিকোব্যাক্টার পাইলোরির কিন্তু আলাদা ইনভেস্টিগেশনই আছে, যে হেলিকোব্যাক্টার পাইলোরির ক্ষেত্রে আমাদের ওই যে ইনভেসিভ নন ইনভেসিভ ভাগ করে হচ্ছে বলতে হবে, ইউরিয়া ব্রেথ টেস্ট,
ফিকাল ইউরিয়া অ্যান্টিজেন, হ্যাঁ এগুলো আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সাইট অফ পেপটিক আলসার ডিজিজ, ফার্স্ট পার্ট অফ ডিউটেনাম, এক নম্বরে বলতে হবে ফার্স্ট পার্ট অফ ডিউটেনাম। অনেকেই আগে স্টোমাক বলে, কিন্তু স্টোমাক না, আগে ফার্স্ট পার্ট অফ ডিউটেনাম সবচেয়ে কমন। তারপর লেজার কার্ভেচার অফ স্টোমাক, লোয়ার পার্ট অফ দা ইসোফেগাস, গ্যাস্ট্রোজেনিনোস্টোমি, মিকেলস ডাইভার্টিকুলাম, এগুলোতে হয়। তো আমাদের সব থেকে রিস্ক ফ্যাক্টর হচ্ছে অবভিয়াসলি হেলিকোব্যাক্টার পাইলোরি, তারপরে হচ্ছে কিছু ড্রাগস আছে যেমন এনএসএআই, এই জন্য এনএসএআই প্রেসক্রাইব করলে সাথে অবশ্যই পিপিআই দিয়ে দেয়, প্রোটন পাম্প ইনহিবিটর। তারপরে স্মোকিং, এটা একটা ব্যাড রিস্ক ফ্যাক্টর ফর ডিউটি। হেলিকোব্যাক্টার পাইলোরির ব্যাপারে একটু তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ছো যে গ্রাম নেগেটিভ ফ্লাজেলেট ব্যাকটেরিয়া, হ্যাঁ ইউরিয়াস প্রডিউস করে, এইটুকু মেইনলি জানলেই হবে। এবং এটাও কিন্তু ফিকো ওরাল রুটে স্প্রেড হয়, মানে ফুড দিয়ে স্প্রেড হয় মেইনলি। হাউ এইচ পাইলোরি কজেস পিইউডি, এটা রিটেনের জন্য লাগে মেইনলি, রিটেনের জন্য ওটা তোমরা ওখানে দেখে নিও। আর ডায়াগনোসিসটা যেটা এই ক্ষেত্রে নন ইনভেসিভ আর ইনভেসিভ ভাগ করে, যেটা আমরা বললাম যে লাইক নন ইনভেসিভ হচ্ছে ব্লাডে সেরোলজি করব, ইউরিয়া ব্রেথ টেস্ট করব, ফিকাল অ্যান্টিজেন টেস্ট করব এগুলো। আর ইনভেসিভের মধ্যে এই যে র্যাপিড ইউরিয়াস টেস্ট, হিস্টোলজি, মাইক্রোবায়োলজিক্যাল কালচার। সো এগুলা জাস্ট টেস্ট গুলো করবা, এটা রিটেনের জন্য লাগবে, এখানে খুব একটা ধরার কথা না, দরকার নাই। এইচ পাইলোরি ট্রিটমেন্ট, এটাও তোমরা মাইক্রোবায়োলজি থেকে পড়ে আসছো যে ফার্স্ট লাইন থেরাপি, সেকেন্ড লাইন থেরাপি, বা এটা হচ্ছে ট্রিপল ড্রাগ থেরাপি, কোয়াড্রাপল ড্রাগ থেরাপি বলে আর কি, ঠিক আছে। ওমেপ্রাজল, ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, আর এই ক্ষেত্রে হচ্ছে একটা পিপিআই দেয়, তার সাথে এই তিনটা বিসমাথ, মেট্রোনিডাজল, টেট্রাসাইক্লিন, এই কম্বিনেশন গুলো ইউজ করা হয়। সো ডিউটেনাল আলসার থেকে কি হতে পারে, তার হচ্ছে ব্লিডিং হতে পারে, মানে ব্লিডিং পেপটিক আলসার, এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা সার্জারির মধ্যে চলে যাবে, হ্যাঁ। তারপর পারফোরেশন হতে পারে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এগুলো টিপট ডিফর্মিটি, আওয়ারগ্লাস কনট্রাকচার, এগুলো সব মেইনলি সার্জারির কেস। আর হচ্ছে ম্যানেজমেন্ট কি, নরমালি আমাদের এখানে ফার্স্ট থিং ইজ হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেট করতে হবে আমাদের পেশেন্টের। আর জেনারেল মেজার হচ্ছে এই যে যেসব পজিটিভ ফ্যাক্টর গুলো আছে এগুলাকে আমাদের বন্ধ করতে হবে। এবং আমাদের হচ্ছে এখানে ট্রিটমেন্ট যেভাবে দেই আমরা সেটাই। আর ব্লিডিং হয়ে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হলো সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে। তো এটা বেসিক্যালি সার্জারির কেসই, হ্যাঁ, এই জন্য আসলে পিইউডি খুব একটা মেডিসিনে আমরা দিব না পেশেন্টকে, কারো তো পক্ষে দেওয়া হয় না। ফাইন, পিইউডি আর আরেকটা কোন ডিজিজের কথা বলবো আমাকে। আচ্ছা, পিইউডি নিয়ে কারো কোশ্চেন আছে? এটা খুব বেশি একটা দরকার নাই তোমাদের, মানে মেডিসিন পার্ট থেকে, রেদার যারা সার্জারিতে আছে তাদের ক্ষেত্রে হচ্ছে সার্জারির জন্য এটা মেনলি হচ্ছে। আচ্ছা, আরেকটাও সার্জারির কেস একটু আমাকে ডিসকাস করতে বললো, সেটা হচ্ছে কি এখানে দিছে আদৌ প্যানক্রিয়াটাইটিস কি লংগেস্ট বইয়ে আছে তোমাদের? আমি তো শিওর না। প্যানক্রিয়াটাইটিস তো আসলে কমপ্লিটলি ইয়ের কেস, হ্যাঁ, মানে এটা সার্জারির কেসই পড়ে, মানে মেডিসিনে। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিসে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? প্যানক্রিয়াটাইটিসে পেশেন্ট হচ্ছে মেইনলি হলো ওইটা তো এপিগ্যাস্ট্রিক পেইনই থাকে কমনলি, হ্যাঁ, দেয়ই নাই মনে হয়। আচ্ছা, miscellaneous। পেজ নাম্বার কিন্তু এটা পাঠিয়ে দিতে পারছি।
আচ্ছা যাই হোক, আমি জাস্ট একটু গ্রসলি বলে দেই। সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসে হচ্ছে পেশেন্টের হলো এপিগ্যাস্ট্রিক পেইন থাকে, সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন থাকে, এবং এটা হচ্ছে ব্যাকে রেডিয়েট করবে। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রাইকিং পয়েন্ট। হ্যাঁ, সিভিয়ার পেইন যেটা হচ্ছে ব্যাকে রেডিয়েট করে, এপিগ্যাস্ট্রিক পেইন। এবং এখানে তার সাথে পেশেন্টের মাইল্ড ফিভার থাকতে পারে এবং এক্সট্রিম টেন্ডারনেস থাকবে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। তো প্যানক্রিয়াটাইটিসের মেইনলি পজিটিভ ফ্যাক্টর কি? নাম্বার 1 হচ্ছে গলস্টোন। গলস্টোন থেকেই কিন্তু হচ্ছে প্যানক্রিয়াটাইটিস মেইনলি অ্যারাইজ করে। তো এই ক্ষেত্রে পেশেন্টের একটা গলস্টোনের হিস্ট্রি থাকবে। তারপরে গলস্টোনের যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর গুলো, লাইক ফ্যাটি ফুড ইনটেক, সিডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ, এই ধরনের কোনো একটা হচ্ছে তার হলো রিস্ক ফ্যাক্টর গুলো থাকবে। তারপরে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসে পেশেন্টের হলো মেইনলি ট্রিটমেন্ট করে কিভাবে, যে কনজারভেটিভ ট্রিটমেন্টই করে, মানে হচ্ছে আমাদের এখানে হলো পেইন রিলিফ করার জন্য। পেইন রিলিফ করার জন্য এখানে আমরা হচ্ছে ইনিশিয়ালি তো কিছু হচ্ছে অ্যানালজেসিক আমরা ট্রাই করি, লাইক ইবুপ্রোফেন, হ্যাঁ, এনএসএআইডস গুলো। বাট অনেক ক্ষেত্রে সেগুলোতে রিলিফ হয় না, সেজন্য আইভি পেথিডিন দিতে হয়। এখানে পেথিডিন দিয়ে কিন্তু সরি আইএম পেথিডিন দিতে হয়। হ্যাঁ, পেথিডিন দিয়ে কিন্তু পেশেন্টের হচ্ছে রিলিফ করে। এবং প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম লাইপেস। সেরাম অ্যামাইলেস, লাইপেস এগুলো এলিভেটেড হয়। সেরাম লাইপেস হচ্ছে মোস্ট স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর প্যানক্রিয়াটাইটিস। এছাড়া আমাদের হলো পেশেন্টের আলট্রাসোনোগ্রাম করলে অবভিয়াসলি প্যানক্রিয়াসের ডাক্ট ডাইলেটেড পাওয়া যাবে, এই ধরনের আর কি। তো তোমরা ওটা একটু দেখে নিও, মেইনলি ওটা সার্জারির কেস হিসাবেই তোমরা করবা আর কি। হ্যাঁ, আর এছাড়া অ্যাবডোমেন থেকে মেডিসিনে আর তেমন কিছু দরকার নেই, সিকেটি তোমাদের দিবে না। সো এটাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?